শুরু করছি শাহজাহান তন্ময় উপন্যাসের পেজ নাম্বার 52 থেকে। তন্ময়ের ডিপার্টমেন্টের মেয়েগুলো একটু উগ্র স্বভাবের বটে। তন্ময়ের তো তাই মনে হয়। ফাঁকিবাজি করে সারাদিন গসিপ করে বেড়ায়। আচার আচরণে সভ্যতার সটুকুও নেই। তন্ময়কে সবখানে ফলো করবে, ফেসবুকে রিকোয়েস্ট দিয়ে রেখেছে, নাম্বারে হুটহাট কল করে বসে, নানান ছুতোয় কাছাকাছি আসতে চায়। ওদের মধ্যে ইরাবতী নামের মেয়েটা তো সেদিন ইনিয়ে বিনিয়ে প্রপোজও করে বসলো। প্রতিদিন লাঞ্চ টাইমে টিফিন বক্স নিয়ে সামনে হাজির হবে, আজও তাই। তন্ময় ফাইলগুলো গোছগাছ করছিল, ওই সময় ইরাবতী এলো, হাতে নিত্যদিনের মতন টিফিন বক্স। পাত্তা না পেয়ে একটু কেশে নিজের উপস্থিতি বোঝালো, মিষ্টি গলায় জিজ্ঞাসা করলো, ডিরেক্টর ক্যান্টিনে যাবেন না? তন্ময় নির্বিকার ভাবে বলল, না, একটু বেরোবো। কারোর সাথে দেখা করতে? হুম। কে জানতে পারি? তন্ময়ের ফাইল গোছানো শেষ, সেলফোন বেজে ওঠে সেই সময়। কল রিসিভ করে যেতে যেতে বলে যায়, ছোট বোন। তন্ময়ের অফিস বিল্ডিং এর পাশেই একটি কফি শপ আছে, সেখানেই এসেছে সাহিবা। থমথমে মুখে বসে আছে। তন্ময় দরজা ঠেলে প্রবেশ করেই ছোট বোনের শক্তপোক্ত মুখখানা দেখে নিল। তার আর তার মায়ের ওপর সাহিবা ভীষণভাবে রেগে আছে। রেগে আছে বললে ভুল হবে, অভিমান করে আছে। তন্ময় গিয়ে পাশের চেয়ার টেনে বসলো। সাবিহার নাকের পাটা দুটো ফুঁসছে, ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে, এই কেঁদে ফেলবে ফেলবে ভাব। তন্ময় হাত বাড়াতেই ভাইয়ের বুকে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে সাবিহা। বুকে মাথা রেখে সে কি যে কান্না তার, কান্নার তোড়ে মেয়েটা শ্বাস নিতেও যেন পারছে না। ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া ভাই বোন তারা, হঠাৎ এভাবে আলাদা হওয়াটা সাবিহা মানতেই পারছে না। চোখের জলে নাক মুখ ভিজে একাকার। তন্ময় মাথায় হাত রাখলো, চুলের ওপর হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলল, হয়েছে তো, আর কত কাঁদবি? দেখি, মুখটা তো লাল করে ফেলেছিস, পানি খা, ধর। তন্ময় পানির বোতলের ছিপি খুলে সাবিহার মুখের সামনে ধরল। দুই চুমুক পানি খেয়ে মুখটা সরিয়ে নিল সাবিহা। বোতলটা টেবিলে রাখলো তন্ময়। সাবিহা বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে। তন্ময় দুটো কফির অর্ডার করলো, তার জন্য রেগুলার কফি আর সাবিহার জন্য কোল্ড কফি। সাবিহা নিজেকে শান্ত রেখেছে, টিস্যু দিয়ে নাক মুখ মুছে যাচ্ছে। অভিমানী গলায় বলে, আমি তো তোমার কেউ না, মায়েরও কেউ না, আমি কারোর কেউ না। তন্ময় হাসে। সাবিহার লাল নাকে টোকা মেরে বলে, রাগলে তোকে মায়ের মতনই দেখায়, আর হাসলে তোমাকে বাবার মতো দেখায়। বলেই ফিক করে হাসে সাবিহা। হাসতে হাসতে দুলে পড়ে ভাইয়ের ওপর। নিজের ফোন বার করে একটি ছবি দেখিয়ে বলে, দেখো দেখো, এই ছবিটায় তোমার আর বাবার মুখ একদম এক লাগছে। ছবিটা তাদের বাগানের। তন্ময় আর মোস্তাফা সাহেব পাশাপাশি চেয়ারে বসে আছে। দুজনের পরনে শুভ্র রঙের পাজামা পাঞ্জাবি সেট। পেছনে ফুলের দৃশ্য, মাথার ওপরে নীল সাগরের আকাশ। তন্ময় কিছুক্ষণ ছবিটা দেখে অন্যমনস্ক গলায় প্রশ্ন করে, বাবা কেমন আছে? ভালো না, মন মরা হয়ে থাকে, খুব কষ্ট পায়। আমি জানি তুমি আর মাও পাচ্ছ, আর আমাকে তো সবাই মিলে কষ্ট দিচ্ছ। আমার এসব ভালো লাগছে না ভাই, সব ঠিক করে দাও না। এর মধ্যে কফি চলে এসেছে। কফি খেতে খেতে দুই ভাই বোনের মধ্যে অনেক কিছু নিয়েই কথাবার্তা হলো। আলাপ আলোচনা শেষ নেই। সাবিহা সবকিছু নিয়ে একের পর এক কথা তুলছে। কথার ফুলঝুরি নিয়ে বসেছে আজ মেয়েটা। মেয়েটা যে এত কথা বলতে জানে, তন্ময় আগে খেয়াল করেনি। সামনেই পবিত্র ঈদ উল ফিতর। রমজান মাসে শুরু হবে কাল বাদে পরশু থেকেই। জাবেদা বেগমের খুব মন খারাপ, ভীষণভাবে খারাপ। বাড়ি ছেড়ে এই প্রথম ঈদ তার আর তন্ময়ের। কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন। রাতভর তন্ময় মায়ের পাশেই থাকলো। বারবার করে বলল, আমি দিয়ে আসি, বাসায় ফিরে যাও, তুমি ছাড়া ও বাড়িতে ঈদের মজা আছে নাকি? জাবেদা বেগমের কান্নাকাটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। তিনি রাগান্বিত গলায় বললেন, আমি গেলে তোর কি হবে? আমার ছেলেকে আমি একা ফেলে যাব? অসম্ভব। তন্ময় অসহায় হয়, অসুস্থ হয়ে পড়বে মা। হব না। আচ্ছা শোন না বাবা, ভাবছিলাম ইফতারি তো আমি নিজের হাতে প্রতিবার করি, ওরাও আমার হাতে বরাবরই খেতে অভ্যস্ত, তাই ভাবছিলাম রমজানের ইফতারি এখান থেকে বানিয়ে পাঠালে কেমন হয়? তন্ময় দ্বিমত করে না, ভালোই হয়। লিস্ট করে দাও, বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, ভালো বলেছিস, এখনই করে রাখবো। আর শোন, আমি চাচ্ছিলাম সাবিহা, অরু, দীপ্ত, আকাশ ওরা সবাই একদিন না হয় এখানে ইফতারি করুক। এখন প্রথম রোজায় আনা তো ঠিক হবে না ওদের। প্রথম রোজার ইফতারি এখানে করলে ওই বাড়িতে খালি খালি লাগবে, বরং দ্বিতীয় রোজায় ওরা এখানে ইফতারি করবে। তোর চাচ্চুকে বলে রাখিস।
প্রথম রোজায় বরং তোর বন্ধুদের দাওয়াত কর। ছেলে মেয়েগুলো এত আদুরে, ওরা বাসায় এলেই ঘরবাড়ি জলজল করে। তন্ময় মাথা দোলায়। বন্ধু বান্ধবকে আগের থেকেই জানিয়ে রাখলো, তারা এক বাক্যে রাজি। জবান দিয়েছে সন্ধ্যের আগেই সব হাজির হবে। পরদিন বিকেলের ঘটনা। তন্ময় অফিস ছেড়ে দ্রুত ফেরে বাজার করবে বলে বাড়ির কাছাকাছি আসতেই দেখে ছোটখাটো একটা ট্রাক দাঁড়িয়ে। ট্রাক ভর্তি সরঞ্জাম। রান্না বান্নার কি নেই সেখানে, চাল ডাল তেল আটা থেকে ধরে সবকিছু। সেগুলো ওঠানো হচ্ছে 5 তলায়। জাবেদা বেগমকে দেখা গেল বেকুব বনে দাঁড়িয়ে থাকতে। তন্ময়কে দেখে তিনি ছুটে এলেন। তন্ময়কে আর জিজ্ঞাসা করতে হলো না কি হচ্ছে, সে নিজেই বুঝে নিয়েছে। তার বাপ চাচাদের ছাড়া আর কার কাজ এগুলো। এর মধ্যেই কল এলো আনোয়ার সাহেবের। তিনি প্রাণ খুলে হাসছেন। হ্যাঁ শোনো আব্বু, সবকিছু পাঠিয়ে দিয়েছি। সাহায্যের জন্য রূপালীকেও পাঠাবো। ভাবি রান্না বান্না ছাড়া কি রমজান মাস উপভোগ করতে পারবো? আর ভাই বা কিভাবে রোজা রাখবে ভাবির হাতের খাবার ছাড়া? এই ঘটনা ধরে রাতেই রূপালী আন্টি হাজির। কোমরে ওড়না বেঁধে তিনি সঙ্গে সঙ্গেই কাজে নেমে পড়েছেন। একদিক দিয়ে ভালোই হলো, একা একা জাবেদা বেগমের পক্ষে এত কাজ করা অসম্ভব ছিল প্রায়। প্রথম রোজায় তন্ময়ের অফিস ছুটি। রাতে সেহরি খেয়ে নামাজ পড়ে শুয়েছিল তন্ময়। তাই বেলা করে এখনো ঘুমিয়ে আছে। গভীর ঘুমে হলেও তন্ময়ের কান পাতলা। ঘুমের ঘোরে স্পষ্ট মেয়েলি গলার স্বর শুনতে পেল। অরু এসেছে। নূপুরের শব্দ তো কানে এসে ঠেকছে। কখন এলো? মাত্রই বুঝি। তন্ময়ের ভাবনার মধ্যেই দরজা ঠেলে কারোর প্রবেশের শব্দ। শব্দহীন ভঙ্গিতে হাঁটছে। তন্ময়ের ঘুম পুরোপুরি কেটে গেল, তবে উঠল না সে। প্রায় সেভাবেই শুয়ে রইল, যেন গভীর ঘুমে আচ্ছন্ন। চোখের পাপড়ি অবধি নড়ছে না তার। অনুভব করলো অরু বিছানার কোণে এসে বসেছে, খুব ধীরে সুস্থে, যেন ভীষণ ভয়ে আছে। মাথাটা ঘুমন্ত তন্ময়ের দিকেই ঝোঁকালো। তন্ময় অনুভব করতে পারছে বিড়বিড়িয়ে কি সব বলছে। এর মধ্যে তন্ময় একটি বাক্য শুনে নিল। ঘুমন্ত তন্ময় ভাই বেশি সুন্দর নাকি সজাগ তন্ময় ভাই? এই বাক্যের মাথামুন্ডু তন্ময় বুঝল না। তার বোঝার আগেই অরুর হাত এলো তার গালে। নরম হাতের স্পর্শ তার দাড়ির ওপর পড়ল এবং পরপরই সরিয়ে নিল। তন্ময় চোখ মেলে দেখলো মেয়েটা হন্তদন্ত ভঙ্গিতে বেরিয়ে যাচ্ছে। গাল ছুঁয়ে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে দরজার দিকে। বুকটা ধড়ফড় করছে। অরু তাকে যেভাবে জ্বালায় সেভাবে অরুকে জ্বালালে কেমন হয়? সন্ধ্যার বেশ আগে আগেই দরজায় এসে উপস্থিত হলো তন্ময়ের বন্ধু বান্ধব। লম্বা চওড়া পুরুষদের মধ্যিখানে সুহানিকে দেখালো একটুখানি। একদম ছোট্টখাটো পুচকে, অথচ সুহানি লম্বায় 5 ফুট 5। অন্যদিকে বন্ধুদের হাত আজ ফাঁকা, কিচ্ছুটি নেই। খালি হাতে এক একজন নিঃশব্দে প্রবেশ করেছে। এর অবশ্য কারণ রয়েছে বড়সড়। সেবার এক গাদা জিনিসপত্র নিয়ে এসেছিল। এবারও যদি তা করে শান্তশিষ্ট তন্ময় তাদের আর ছেড়ে দেবে না। ভয়ঙ্কর রাখবে, ঝামেলা করবে। তন্ময় তাদের শান্তশিষ্ট বন্ধু হলেও ভীষণ ভয়ঙ্কর যখন সে সত্যিকার অর্থে রেগে যায়। 1 বছরের বন্ধুত্বের অছিলায় ছেলেটাকে তাদের আগাগোড়া জেনে নেওয়া হয়ে গিয়েছে। দুয়ারের সামনে এসে সবাই ভদ্রতা বজায় রেখে মিহি কণ্ঠে সালাম জানালো রান্নাঘরের সমস্ত কাজে ব্যস্ত থাকা জাবেদা বেগমের উদ্দেশ্যে। অথচ এর পরপরই তাদের আসল চেহারা বেরোলো। ভদ্রসভ্য পুরুষগুলো এই বয়সে এরা জুতো জোড়া দ্রুত খুলে সর্বপ্রথম বাড়িতে ঢোকার একমাত্র প্রতিযোগিতা করছে। ঠিক অনেকটাই ভার্সিটির অডিটোরিয়ামে সর্বপ্রথম উপস্থিত হওয়ার প্রতিযোগিতার মতন। সুহানি মেয়ে মানুষ বিধায় রক্ষা পেল। প্রথমেই বাড়ির ভেতর প্রবেশ করে উদাস মুখে চেয়ে দেখছে ওই দামড়া ছেলেগুলোর অদারুণ দৃশ্য। এদিকে রূপালী সহ শাহজাহান বাড়ির গার্ডেন কেয়ারটেকার ফজিলাতুন্নেছা এবং ড্রাইভার রাফিক মিয়াও উপস্থিত আছেন ফ্ল্যাটের লিভিং রুমে। তারা তিনজন ভীষণ ব্যস্ত খাবার ভর্তি বড় বড় বোলগুলো নিয়ে গ্রাউন্ড ফ্লোরের গাড়িতে ট্রান্সফার করতে। আজান দিতে বেশি দেরি নেই। ও বাড়িতে ইফতারির কোনো আয়োজন করা হয়নি এখান থেকে নিয়ে যাওয়া হবে বলে। ফ্ল্যাট জুড়ে খাবার দাবারের ঘ্রাণ। মাহিন চোখ মুখ বুজে তন্ময়ের রুমে চলে গেল। রোজা রেখেছে সে। এমতো অবস্থায় খাবারের ঘ্রাণ পাওয়াটা ভীষণ কষ্টের বিষয়। তড়িঘড়িতে বহুবার দৃষ্টি বোলানো শেষ। রিয়ান তন্ময়ের বিছানায় শুয়ে আছে মুখে বালিশ গুজে। তন্ময় সে সময় বেরোয় বাথরুম থেকে। অফিস থেকে সে এসেছে আধ ঘন্টা আগে। এসেই টুকটাক কেনাকাটা করতে নিচে নেমেছিল। সেগুলো মায়ের হাতে ধরিয়ে গোসল করে বেরোলো সবেমাত্র। কোনো রকমের সাদা ট্রাউজারের সাথে একটা টি শার্ট জড়ানো। বন্ধুদের দিকে একবার চেয়ে দৃষ্টি ফেরালো দেওয়াল ঘড়িতে। 5টা 30 মাত্র। আজ ইফতারির সময় 6টা 12। আধ ঘন্টার মতন সময় আছে। মাথা মুছে তন্ময় রুম থেকে বেরোলো।
ও বাড়ির জন্য ইফতারির গরম গরম খাবার দাবার নেওয়া শেষ। ইতিমধ্যে জাবেদা বেগম ডাইনিং সাজাচ্ছেন। তন্ময়কে দেখতে পেতেই তিনি বললেন, শোন না বাবা, 3 রকমের শরবত করেছি, লেমন, ম্যাঙ্গো আর অরেঞ্জ। আর কিছু করা লাগবে? ওদের কার কোন ফ্লেভারের শরবত পছন্দ জিজ্ঞাসা করতেই তো ভুলে গিয়েছিলাম। তন্ময়ের জবাব দিতে হলো না। রুম থেকে বেরিয়ে এলো মাহিন। দাঁত দেখিয়ে বলল, আন্টি, আপনার হাতের সাধারণ পানীয় অমৃত, তাই এসব চিন্তাভাবনা বাদ দেন। যা দেবেন তাতেই চেটেপুটে খাবো। জাবেদা বেগম হাসলেন, বিড়বিড়িয়ে বললেন, পাগল ছেলে। একে একে বাকিরাও ডাইনিংয়ে হাজির। আজান দিতে তখনও 10 মিনিট বাকি। ইতিমধ্যে চেয়ার টেনে সবাই বসেছে। এখন আজানের অপেক্ষা। টেবিলে সব রকম ফল ফলাদি কেটে সাজানো। আর 5 মিনিট যেতেই তন্ময় ইফতারি মাখতে শুরু করেছে। দেখা গেল আজান পড়তেই এক একজন ঠান্ডা পানি খেয়েই পেট ভর্তি করে ফেলেছে। ইফতারিও ভালোভাবে খেতে পারেনি। ইফতারি শেষ করে তন্ময় বন্ধু বান্ধবদের নিয়ে বেরিয়ে পড়ল মসজিদের উদ্দেশ্যে। নামাজ পড়ে ওরা হাইওয়েতে গাড়ি নিয়ে বেরিয়েছে। হাতিরঝিল এসে থেমেছে তাদের গাড়িটা একটা চা কফির দোকানের সামনে। তন্ময় চাটা শেষ করে একটা সিগারেট ধরিয়েছে। জ্বলন্ত সিগারেটে কয়েকটা টান দিতেই সেলফোন বেজে উঠল। অরু কল দিয়েছে। এই মেয়ে অকারণে কল দেওয়ার সাহস করে না, কারণ খুঁজে কল করে। তন্ময় হুটহাট ধমক দিয়ে বিধায় হয়তো। চোখের সামনেই উচ্চ গলায় মাহিন আর রিয়ান কথা কাটাকাটি করছে। দুটো বাক্যে 4টে গালি দিচ্ছে। মাহিন তর্কের মাঝেও তন্ময়ের রিংটোন শুনেছে। মাঝে মধ্যে হ্যাংলামি শুরু করে দিয়েছে। অরু নাকি, কল ধর, ধর না। বন্ধু বান্ধবদের উপর একটুও বিশ্বাস নেই তার। এমন অল্প বিশ্বাসে আমরা ভবিষ্যৎ পাড়ি দেব কিভাবে? হ্যাঁ, জানিস কত দূর যাওয়ার আছে আমাদের? কলটা ধর, একদম চুপ থাকবি, বিশ্বাস রাখ। তন্ময় ফোন বার করে পকেট থেকে। মাহিনের চোখ জোড়া জলজল করে ওঠে। পর মুহূর্তেই ওর চোখের সামনে তন্ময় ফোনটা সাইলেন্ট করে পুনরায় পকেটে ঢুকিয়ে ফেললো। মাহিনের উজ্জ্বল চোখের চাহনি নিভে গেল। নাক কুঁচকে বিড়বিড় করলো, বিশ্বাস ছাড়া বন্ধুত্বের দাম আছে? আজকাল সত্যিকারের বন্ধুত্বের বড়ই অভাব। তন্ময় মাত্রই তাদের বাড়ির নিচে এসে দাঁড়িয়েছে, কৃষ্ণচূড়া গাছটার নিচে। তখনই কল করলো অরুর নাম্বারে। অরু যেন ফোন হাতে নিয়েই বসেছিল। এক রিংটনে কল রিসিভ করলো। হ্যালো। তন্ময় ফোনটা কাঁধের সাথে কানে চেপে 2 হাতে একটা সিগারেট জ্বালালো। ইদানিং তার বেশ সিগারেট খাওয়া হচ্ছে। বাড়ি থেকে বেরোনোর পরই বেরিয়েছে। সিগারেটে প্রথম টান মেরে অস্পষ্ট স্বরেই বলল, অরু অনেকটা ফিসফিসিয়ে বলল, আজ আসতে পারিনি পড়তে। তন্ময় জানে কেন পড়তে আসেনি। আনোয়ার সাহেব সন্ধ্যের আগেই কল করে বলেছিলেন বিষয়টা। তখন অরুর চাপা আর্তনাদও সে শুনেছে। বারবার বলছিল, না আমি যাব পড়তে। কেন না বলছো বাবা? তখন কাছে বোধহয় মোস্তাফা সাহেব ছিলেন। গম্ভীর কণ্ঠে কিছু একটা বলতেই মেয়েটা চুপ হয়ে গিয়েছিল। মনে করেই তন্ময় নিঃশব্দে হেসে উঠল। মুখে বলে, আমি কিন্তু পড়তে আসতে চেয়েছিলাম। তন্ময় মিহির স্বরে জিজ্ঞাসা করল, কেন আসিসনি তাহলে? অরু করুণ কণ্ঠে বলল, চাচ্চু বলল আজ থাক, আজ যেতে হবে না। তারপর কিছু কি আর বলা যায়? আমি তো বড়দের খুব শ্রদ্ধা করি, তাদের মুখের উপর একটা কথাও বলি না। তন্ময়ের ঠোঁটের হাসিটুকু দীর্ঘ হলো, চোখে এক রাস স্নেহ। জানেন আজ কি হয়েছে তন্ময় ভাই? কি হয়েছে? অরু আপ্লুত কণ্ঠে বলতে থাকলো, গতকাল রোহান স্যার ইংলিশ সাবজেক্টে এক্সাম নিয়েছিল। আমি হাই স্কোর তুলেছি। স্যার আমাকে একটা পেন দিয়েছেন, আ বিউটিফুল পেন। সাথে বলেছেন আমি খুব লক্ষ্মী একটা মেয়ে, আমাকে যে বিয়ে করবে সে খুব ভাগ্যবান হবে। তন্ময় সিগারেটটা ঠোঁটে চেপে টান দিয়েছিল তখনই। কেসে উঠল শব্দ করে, চোখ মুখ অসহায়। তবে দুষ্টুমি মাথায় চাপতেই সে গম্ভীর স্বরে বলে, ভুল বলেনি, ঠিকই বলেছে। আমাদের বাড়ির মেয়ে তো আমরা যার তার হাতে তুলে দেব না, ভাগ্যবান কারোর হাতেই তুলে দেব। ওরও কিছুক্ষণ নিশ্চুপ রইল, হাঁসফাঁস করে কলটা কেটে দিল। তন্ময় এবার শব্দ করে হেসে উঠল। মেসেজের রিংটোন বাজতেই ফোনের স্ক্রিনে তাকালো। অরুর মেসেজ এসেছে, আমি যাকে তাকে বিয়ে করব না, মোটেও না, আমি কাউকেই বিয়ে করব না। তন্ময় সিগারেটটা জমিনে ফেলে পায়ে পিষে ফেলল। অন্যমনস্ক ভঙ্গিতে সামনের রং বেরঙের গাছটার দিকে তাকালো। চাঁদটা উকি ঝুঁকি দিচ্ছে, ঠিক অরুর মতন। মনে হচ্ছে চোখের পলকে রমজান মাসটা চলে গেল। আজ চাঁদ রাত। এই রাত জুড়ে শাহজাহান বাড়িতে কত আনন্দ হতো, অথচ আজ কেমন সব নিস্তব্ধ, নীরবতা। মোস্তাফা সাহেব লিভিং রুমে বসে আছেন, হাতে চায়ের কাপ। চাটা সুমিতা বেগম বানিয়ে দিয়ে গিয়েছিলেন। ভদ্রলোক চায়ে চুমুক না দিয়েই আনমনে চেয়ে আছেন শূন্যে।
সকাল থেকেই বেশ মনমরা হয়ে আছেন। তার দুই ভাই আনোয়ার সাহেব, ওহি সাহেব দুজনেই সামান্য চেষ্টা করেছে বড় ভাইয়ের মন মেজাজ ফুরফুরে করবার, তবে ব্যর্থ। এই দিনে ছেলে নিয়ে মোস্তাফা সাহেব গাড়ি ভর্তি শপিং করেন সবার জন্য। ভাইরা ছেলেরা মিলে একই রকমের পাঞ্জাবি পায়জামা কিনে আনেন। সেগুলো ঈদের দিন সকালে পরে নামাজে যান। অথচ এবার তিনি তেমন কিছুই করছেন না, চুপচাপ বসে আছেন। সন্ধ্যার পরপর এমন সময় গাড়িতে আকাশ ঢুকলো, হাতে অনেকগুলো শপিং এর ব্যাগ। সেগুলো সোফার মধ্যিখানে কাচের টি টেবিলে রাখলো। হইচই ফেলে সবাইকে ডাকলো। ছুটে এসেছে বাড়ির সবাই। আকাশ হেসে বলল, তন্ময় শপিং করে পাঠিয়েছে সবার জন্য। এই যে আমারটা আমি নিলাম, যার যার নাম লেখা আছে নিয়ে নিও। আমি একটু ট্রায়াল দিয়ে আসি। নিজের ব্যাগটা নিয়ে আকাশ ওপরে উঠে গেল। মোস্তাফা সাহেব গম্ভীর মুখে দাঁড়িয়ে পড়েছেন। ব্যাগগুলোর দিকে তাকিয়ে তার অভিমান হলো বটে, টাকা পয়সা নেই, নিজেই চলতে পারে না, অথচ শপিং করে পাঠিয়েছে। মুখে বললেও মোস্তাফা সাহেবের সারা দিনের করুণ মুখটা একটু উজ্জ্বল হলো। তিনি সতর্কভাবে সকলের শেষে নিজের নামের লেখা ব্যাগটা নিলেন। পুনরায় সোফায় বসে ধীরে সুস্থে খুললেন। পায়জামা পাঞ্জাবি সেট। বাপ চাচাদের জন্য একই ডিজাইনের পায়জামা পাঞ্জাবি পাঠিয়েছে। দেখা গেল ছেলের কেনা পায়জামা পাঞ্জাবি পরে মোস্তাফা সাহেব মন মস্তিষ্ক ফুরফুরে হলো। তিনি তখনই উৎসাহ নিয়ে ভাইদের সহ বাড়ির সবার জন্য শপিংয়ে বেরোলেন। বাচ্চারা তো রোজার মাস জুড়েই শপিং করে, তবু তাদের চাচ্চুর থেকে আলাদাভাবে তো তাদের প্রাপ্য। আবার ছেলে মেয়ে আর ছেলের মায়ের জন্য তো তার ঈদের শপিং পাঠাতে হবে, অনেক কাজ তার। বাড়িতে ঈদের সকালটা অন্যরকম হয়। নামাজ শেষ করে ফিরলেই তন্ময়ের ওপর আক্রমণ হয় সালামির জন্য। তাই চাঁদ রাতেই টাকার অ্যামাউন্ট খামে ভরে তৈরি রাখতে হয় সবার জন্য। এবার বাসা আলাদা, তবে সে জানে সকাল সকাল সব চলে আসবে। তাই শপিং করার পথেই টাকা উঠিয়ে এনেছে, সাথে কিছু খাম। রাতেই টাকা ভরে প্রত্যেকটা সালামির খাম গুছিয়ে রেখেছে, যাতে সকাল সকাল তারা চাইলেই দিয়ে দেওয়া যায়। এবারে চাঁদটা দেখা দিতে সময় নিয়েছে। মেঘে ঢেকেছিল। চাঁদ দেখার পরপরই মসজিদে মাইকিং শুরু হলো। ঈদের শুভেচ্ছা জানানো হচ্ছে। তন্ময়ের ফোনেও একের পর এক কল আসছে ঈদের শুভেচ্ছা জানাতে। অরুর একটা মেসেজ এলো রাত 8টায়। দুই হাতে মেহেন্দি পড়েছে এমন একটা ছবি সহ নিচে লেখা ঈদ মোবারক। তন্ময় তখন লিভিং রুমের সোফায় বসেছিল, তার সামনে জাবেদা বেগম। তন্ময় আঁকাবাঁকা করে মায়ের হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছিল। অরু সুন্দর করে মেহেন্দিটা কি দারুণ লাগছে দেখতে, সেখানে তার নাম থাকলে আরো চমৎকার লাগতো। ভাবতেই হাসে আনমনে। ছোট করে রিপ্লাই করে, ঈদ মুবারক। অরু পরপর হাতের আরো কিছু ছবি পাঠালো, এক এক রকম ভাবে তুলেছে। তন্ময় আরেকটু গভীর দৃষ্টিতে হাতের মেহেন্দিটা পর্যবেক্ষণ করলো। ওর বারবার মেহেন্দির ছবি দেওয়ার মানে কি? তন্ময় নিখুঁতভাবে জুম করে দেখেছে ঘন মেহেন্দির ডিজাইনটা। অবশেষে সে থামলো। ছোট করে একটা টি লেখা, একটি মাত্র শব্দ, খুব সূক্ষ্মভাবে লুকানো। দেখা গেল তন্ময় ঘুরে ফিরে একটু পরপর অরুর হাতের লেখা ওই শব্দটাই দেখছে। হাতঘড়িতে রাত 1:30, অথচ মনে হচ্ছে সবে সন্ধে। এখনো হইচই কমেনি। দোকানপাট সব খোলা, বাড়িঘরের বাতি জ্বলছে। গলিতে বাচ্চারা ছোটাছুটি হই হুল্লোড়ে মত্ত। ছাদ থেকে অনেকেই বোম ফাটাচ্ছে। তন্ময় এই ভাড়া বাড়ির ছাদে সচরাচর ওঠে না। শেষ উঠেছিল অরুকে নিয়ে। এরপর আজই চাঁদ রাতের দিন আসা। ছাদে কেউ নেই। এক কোণে দাঁড়ানো তন্ময় আকাশের দিকে তাকালো। আজকে চাঁদটা বোধহয় অন্যান্য দিনের থেকে ভিন্ন, অসম্ভব সুন্দর দেখাচ্ছে। বাড়িতে থাকাকালে এই সময় তন্ময়ের পাশাপাশি সবাই থাকতো। সাবিহা, রুহি, অরু, দীপ্ত, আকাশ সবাই আয়োজন করত চাঁদ রাত সেলিব্রেট করার জন্য। আপাতত তন্ময়ের হাতে গরম কফির মগ। কফিটা নিয়েই উঠে এসেছিল ছাদে। কফি থেকে এখনো ধোঁয়া উঠছে। তেতো তেতো একটা ঘ্রাণ নাকে এসে ছুঁয়ে দিচ্ছে। কফিটা তন্ময় তেতোই খায়। সুগার আর মিল্ক অতি সামান্য ব্যবহার করে। তার এই তেতো কফি বাড়ির কেউ খেতে পারে না। অরু তো একেবারে খেয়ে বমি করতে করতে হয়রান। ওর আবার সুইট টুথ, মিষ্টি ভীষণ পছন্দের। ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় অরু আর সে সম্পূর্ণ বিপরীত ধাঁচের মানুষ। কোনো কিছুতেই তাদের মিল নেই। এর জন্যই হয়তো বলা হয় মানুষ নিজের বিপরীত চরিত্রের মানুষের প্রতি আকর্ষণ অনুভব করে। এ সময় তন্ময়ের ফোন বেজে ওঠে। বাম হাতে পকেট থেকে ফোনটা বার করলো। স্ক্রিনে মাহিনের নাম ভাসছে। কফির মগে দ্বিতীয় ভাগ চুমুক দিয়ে কল রিসিভ করলো। কানে ধরতেই মাহিন চেঁচালো, দোস্ত। হ্যাঁ, কোথায় তুই? মাহিন তড়িঘড়ি করে বলল, তোদের বাসার নিচে।
তুই বাসায় তো? বিয়ার নিয়ে এসেছি উইথ চিকেন। আন্টি কোথায় একটু দেখ তো, দরজাটা ধীরে খুলবি। আমি এক দৌড়ে তোর রুমে চলে যাব। আন্টি দেখলে ঝাড়ু মারবে কপালে। তন্ময় নিঃশব্দে হাসে, বলে ছাদে আয়। তুই ছাদে? দাঁড়া আসছি। তন্ময় উঁকি মারল নিচে। ওই যে মাহিনের গাড়িটা দাঁড়িয়ে। গাড়িটা এভাবে মাঝ রাস্তায় পার্ক করে এসেছে। উফ, ছেলেটা শোধরাবে না। কেউ যদি এমন মাঝ রাস্তায় গাড়ি দেখে ডাক নেয় তখন? মিনিট পাঁচেকের মধ্যে দৌড়ে উঠেছে মাহিন। হাফ প্যান্ট আর টি শার্ট পরেই চলে এসেছে। পেছন দিয়ে তন্ময়ের কাঁধে হাত রেখে বলে, দোস্ত ঈদ মুবারক। তন্ময় হেসে ফেলে, একবার না ফোনে বললি? কোথায় লেখা একবার বলা যায়, দুইবার নয়? আচ্ছা, ঈদ মোবারক। মাহিন তাড়া লাগালো, আয় আয়, চিকেন ঠান্ডা হলে আর মজা হবে না। বিয়ার গরম হলেও তেজ নেই। দুইজন গিয়ে বসলো ছাদের এক কোণে। তন্ময় নিজেও টাইগার প্রিন্টের হাফ প্যান্ট পরে আছে, গায়ে জড়ানো কালো শার্ট। টি শার্ট সব জাবেদা বেগম ধুয়ে দিয়েছেন, তাই আজ শার্ট পরেই থাকতে হচ্ছে তন্ময়কে। এভাবে বাড়িতে সে টি শার্ট পরেই থাকে। মাহিন ইতিমধ্যে চিকেনগুলো বার করেছে। বিয়ার একটা তন্ময়ের হাতে ধরিয়ে দিয়ে আরেকটা খুলে চুমুক বসিয়েছে। বিয়ার হাতে তন্ময় ধীর গলায় জিজ্ঞাসা করলো, বাকিরা কোথায়? মাহিন ব্যস্ত মুখে একটা চিকেন চেবোতে শুরু করেছে। বলি নাই, বাবার সাথে কথা কাটাকাটি করে চলে এসেছি। তন্ময় পুনরায় পকেটে হাত দিল ফোন বার করতে। প্রশ্ন করলো, বিয়ে নিয়ে আবার তর্ক করেছিস? আর বলিস না, তার আমার বিয়ে নিয়ে অনেক মাথা ব্যথা। নিজে বিয়ে শাদী করে যৌবন শেষ করেছে, এখন আমার পিছনে পড়ে আছে। তন্ময় গ্রুপ কল করেছে। রিয়ান সবার আগেই কলে ঢুকলো। থতমত গলায় বলল, এটা ঈদ না অন্য কিছু রে ভাই, কোনো আনন্দ নেই। তোরা কই? কেউ আমারে এসে একটু নিয়ে যা, ভালো লাগতেছে না। মাহিন রসিকতার সুরে বলল, তুই কি মেয়ে মানুষ যে গিয়ে নিয়ে আসতে হইব? পা আছে, আইসা পর। এই সময় সৈয়দও কলে জয়েন করেছে। ও অবাক কণ্ঠে বলল, আমারে ছাড়া তোরা দুজন একসাথে কি করস? মাহিন নির্বিকার ভাবে বলল, প্রেম করছি, গভীর প্রেম। এই প্রেম খেলায় জয়েন করতে চাইলে চলে আয়। ও পাশে সৈয়দ রিয়ান বোধহয় বেরোনোর জন্য তাড়াহুড়ো করছে। শব্দ শোনা যাচ্ছে। রিয়ান চেঁচালো, আইতাছি দাঁড়া। মাহিনও চেঁচালো, দাঁড়াতে পারুম না, বইসা চিকেন খাই উইথ বিয়ার অ্যান্ড অফকোর্স উইদাউট ইউ। তন্ময়, ওরে থামা দোস্ত, আমার মাথাটা তো গরম করে ফেলতেছে। তন্ময় শব্দ করে হেসে ফেলে। মাহিনও হাসছে। গ্রুপ কলটা কেটে তন্ময় বিয়ারে মুখ ডোবালো। দেখা গেল বাকিরা আধ ঘন্টার মধ্যেই হাজির। ওরা হয়তোবা উড়োজাহাজে করে এসেছে। এক একটা ছাদে পৌঁছে বড় করে শ্বাস ফেলছে। সবাই একত্রিত হলে হট্টগোল বেশি হয়, আজও ব্যতিক্রম নয়। তন্ময় চাপা স্বরে কয়েকবার বলল, ভাড়া বাড়ি এটা, এমন শব্দ করিস না। কে শোনে কার কথা? রিয়ান হঠাৎ করে বলে উঠল, ভাবিরে তো ঈদ মুবারক জানাইলাম না। তন্ময়, একটা কল লাগা, ওরুর সাথে চারটে কথা কই। তন্ময়ের পরিষ্কার উত্তর, দরকার নেই। তন্ময় তো কল দেবে না, কোনোভাবেই না। কিন্তু এবার আর তার বন্ধুদের থামাথামির নামমাত্র নেই। রিয়ান মাহিন পিছু লেগেছে ভালোভাবে। দুইজন যখন বারবার আবদার করছে, সেই সময় শান্তশিষ্ট সৈয়দও বলল, কল দে না, ওর সাথে সরাসরি তো কখনো মিটও হলো না। আমাদের কি ইচ্ছে হতে পারে না ওকে দেখার? জানিস, তোর মুখ থেকে ওর কিউট কিউট কাহিনী শুনে কত আনন্দ পাই। আমি তো মরে যাওয়ার আগে একবার অন্তত তোদের পাশাপাশি দেখতে চাচ্ছি। মাহিনও সুরে সুর মেলালো, দোস্ত মুখে লাগাম রাখুম, কোনো বাজে কথা বলমু না, কল দে না। ওদের লাগাতার ঘ্যাঙানো শুনে তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পরে সে উঠে অবশেষে ফোন বার করে কল লাগালো অরুর নাম্বারে। ঘুমিয়েছে নাকি মেয়েটা কে জানে, অবশ্য আজ ঘুমানোর কথা তো নয়। কল রিসিভ হলো মুহূর্তেই। মাহিন ইশারায় লাউড স্পিকারে দিতে বলল। তন্ময় অসহায় ভঙ্গিতে দিল। ওপাশ থেকে অরুর মিষ্টি কণ্ঠ এলো, হ্যালো তন্ময় ভাই। কি মিষ্টি শোনালো। মাহিন মুখ টিপে রেখেছে। তন্ময় হালকা কেশে গলা পরিষ্কার করে নিল, ঘুমাসনি? অরু দ্রুত বলল, হুম, আজ আমার চোখে ঘুম নেই। আজ তো আমরা সবাই আপনাকে বড় মাকে মিস করছি। মিস করব না? এটাই তো প্রথম ঈদ আমাদের আলাদাভাবে। আপনি মিস করছেন? রিয়ান জলজলে চোখে চেয়ে আছে, হাত দিয়ে মুখ চেপে ধরা। মাহিনেরও একই অবস্থা। দুজন দুজনের সাথে লেপ্টে তন্ময়ের দিকে তাকিয়ে আছে, যেন কোনো রোমান্টিক সিনেমার রোমান্টিক সিন উপভোগ করছে। তন্ময় নির্বিকার থাকতে চাইল। তুই বাদে সবাইকে মিস করছি। অরুর কণ্ঠ করুণ শোনালো, কেন কেন? আমাকে কেন মিস করছেন না? হয়তো আমি একটু মেসি, একটু অদ্ভুত, আপনাকে খুব বিরক্ত করি, তাই বলে মিস করবেন না? বন্ধু বান্ধবের কার্যকলাপ দেখে তন্ময় চোখ বুঝল। ওদের সামনে কথা বলাই যাবে না,
তাই কথা ঘুরিয়ে প্রশ্ন করলো, কোথায় তুই? আমি বারান্দায়। আচ্ছা, শোন, আমার বন্ধুরা একটু কথা বলবে তোর সাথে। কথা বলবি? ওরও বুঝি চমকালো। ওর অস্পষ্ট শব্দ এলো, হ্যাঁ? তন্ময় হাত থেকে ফোনটা কেড়ে নিল মাহিন। স্বতঃস্ফূর্ত গলায় সালাম জানালো, আসসালামু আলাইকুম। অরু, তুমি কেমন আছো? থেমে থেমে অপ্রস্তুত অরুর জবাব এলো, ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? এবারে জবাব দিল রিয়ান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক অরু। মাহিনও চেঁচালো, ঈদ মুবারক। ওপাশ থেকে অরুর হাসির শব্দ শোনা গেল। হেসে হেসে বলল, ঈদ মুবারক ভাইয়া। মাহিন আরো কিছু বলবে তার আগেই তন্ময় ফোন কেড়ে নিয়ে কলটা কেটে দিল। তার ভেতরে তখন ভয়ের স্রোত। মুখ ফুটে উল্টোপাল্টা কিছু বলে ফেললেই সর্বনাশ হয়ে যাবে। ওরও এমনিতেই পারছে না তার মাথায় চড়ে বসতে, গ্রিন সিগন্যাল পেলে রীতিমতো মাথায় চড়ে নাচবে। ঈদের দিন সকালবেলাতেই শাহজাহান বাড়ির ছেলেমেয়েরা সব হাজির হয়েছে ফ্ল্যাটে। সবাই তন্ময়ের ঘরে এসে দাঁড়িয়েছে। সালামি চাই এক্ষুনি। তন্ময় এক এক করে সবাইকে টাকার খাম দিয়ে দিয়েছে। ওরও এলো অবশেষে। সব সময় এমনই করবে, সবার সাথে সে আসবে না। তিনি আবার মহারানী ভিক্টোরিয়া, আলাদা করে একা আসেন। অরুর পরনে তন্ময়ের দেওয়া শুভ্র রঙের গ্রাউন্ডটা ফ্লোর ছুঁয়েছে। গ্রাউন্ডের মধ্যে লাল স্টোনের কাজ করা। হাত দুটো শর্ট, চমৎকার ফিটিংস, সাথে কালার কন্ট্রাস্ট লাল জর্জেটের ওড়না। সুন্দর করে মেকআপ করেছে। ঠোঁটে খুব সম্ভবত গ্লস, চিকচিক করছে। বড় চুলগুলোতে কার্ল করায় পিঠে দুলেছে আঁকাবাঁকা হয়ে। দুই হাত জুড়ে লাল রঙের চুড়ি পরেছে। মেহেন্দির রংটাও গাঢ় এসেছে, প্রায় ডার্ক রেড। কানে ভারী দুল, সব মিলিয়ে চোখ ধাঁধানো সুন্দরী লাগছে। সাজের কারণে আর একটু বেশি ম্যাচিওর দেখাচ্ছে বয়সের তুলনায়। তন্ময় অনেকক্ষণ আড়ে আড়েই দেখলো। অরু এসে সুন্দর করে হাসছে। তন্ময় দৃষ্টি ফিরিয়ে নিল এই যাত্রায়, ব্যস্ত হলো কোনো এক কাজে। অরু হাসি মুখে হাত বাড়িয়ে নরম কণ্ঠে চাইল, আমার সালামিটা। তন্ময় না ফিরেই বলল, সালাম করেছিস? কথাটা তন্ময় মজা করে বললেও অরু বেশ গুরুত্ব দিল। ঝটপট তন্ময়ের সামনে এসে সে দাঁড়ালো। দুই হাতে তার পা দুটো ছুঁয়ে সালাম করে উঠে দাঁড়ালো। এবার ডান হাত বাড়িয়ে দিল, করলাম, এবার দিন। তন্ময় কিছুক্ষণ আশ্চর্য হয়ে রইল। এভাবে সালাম করার নিয়ম তো নেই, এসব কুসংস্কার। তবে মুখে আর কিছু বলল না। পাঞ্জাবির পকেট থেকে খামটা বার করে অরুর হাতের উপর রাখলো। অরু খাম নিয়ে সাথে সাথে গেল না, ইতস্তত করে দাঁড়িয়ে থাকলো। তন্ময় ভুরু তুলে চাইতেই ফিসফিস করে বলল, কেমন লাগছে আমাকে? প্রত্যুত্তরে তন্ময় নিশ্চুপ, শুধু তাকিয়ে থাকলো ভ্যাবলার মতন। কিছু একটা যেন হয়েছে তার, না হলে সে দৃষ্টি সরাতে পারবে না কেন? মস্তিষ্ক চলবে না কেন? অরু লাজুক দৃষ্টিতে আর চোখে কয়েকবার তাকালো। লাজে রাঙা হলো যেন ওর পুরো সত্তা। এদিক ওদিক কিছুক্ষণ এলোমেলো দৃষ্টি ফেলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আজ ফিরে তাকালো না। দুয়ারের পর্দাগুলো এখনো দুলছে। তন্ময়ের যেন এ বেলায় ভ্রম কেটেও কাটলো না। তাকালো ওর যাওয়ার পথে। ভ্রমে থেকেই বিড়বিড় করলো, আসমানের চাঁদের থেকেও সুন্দর। এই শাহজাহান তন্ময়ের হৃদয় থমকে দেওয়ার মতনই সুন্দর। তন্ময় ধৈর্যশীল পুরুষ হিসেবেই নিজেকে এতকাল ভেবেছে, কিন্তু দিনের পর দিন যেন এই ভাবনায় ফুটো হতে শুরু করেছে। নিজেকে সে সবসময় নিয়ন্ত্রণেই রেখে এসেছে, তবে আজ ভীষণ ব্যাকুল। অরুকে দেখার তৃষ্ণা যেন তার মিটছেই না। কতবার ঘুরে ফিরে আলগোছে ওকে দেখলো, তার কোনো হিসেবই নেই। অরুটাও আজ তাকে বড্ড বিরক্ত করছে। চুপটি করে এক জায়গায় একদণ্ড বসছেই না। পুরো ফ্ল্যাটে ওর বিচরণ। একটু তার সামনে বসলে কি সমস্যা হয়? বসুক না চুপটি করে। লিভিং রুমের সোফায় এমন টেবিল ল্যাম্পের মতন সে বসে কার জন্য? অরুর জন্যই তো। না হয় তন্ময় নিজের রুমেই থাকতো, তার কাজ আছে। তা নয়। তন্ময় আনমনে টেলিভিশনের চ্যানেল পাল্টাতে থাকলো। আর চোখে তাকিয়ে খেয়াল করলো, অরু প্লেট হাতে ছুটে আসছে। ফাঁকা ওপাশটা দিয়ে না গিয়ে ঠিক তার সামনে দিয়েই যাবে। এবার তন্ময় নিজের অজান্তেই এক অদ্ভুত কাজ করে বসলো। ডান পাখানা হঠাৎ মেলে দিল। অরু দ্রুত কদমে পাশ দিয়ে যেতে নিতেই পায়ের সঙ্গে হোঁচট খেলো। এমনি বিশ্রীভাবে গিয়ে পড়ল তন্ময়ের কোলের ওপর। হঠাৎ করেই এমন গভীর সংস্পর্শে এসে তন্ময় কিংকর্তব্য বিমূঢ়। কিছুক্ষণের জন্য স্তব্ধ সে। অরুকে ওতপ্রোতভাবে জড়িয়ে আবিষ্কার করলো তার মস্তিষ্ক থমকে আছে। ওদিকে তার হাত জোড়া দ্রুত বেগে অরুকে সামলাতে গিয়ে পড়েছে অরুর নরম সরম কোমরে। এমনটা মোটেও প্রত্যাশা করেনি তন্ময়। বুঝতেই পারেনি অরু এভাবে ওর উপরে পড়বে। এই বিষয়ে সে ভাবেইনি। এতটা অধঃপতন হলো তার।
লজ্জাজনক এক অবস্থায় পড়ে অরুও হতভম্ব। হাঁসফাঁস করে মাথা তুলে তাকাতেই তন্ময়ের ছন্নছাড়া উদ্বিগ্ন দৃষ্টিতে দৃষ্টি নিবন্ধ হলো। সর্বনাশ! তন্ময় এই চোখে নিজের সর্বনাশ ছাড়া কিছুই দেখল না। অরু সেভাবেই দ্রুত উঠতে নিয়ে আবারও আরেকবার পড়ে গেল। আরো গভীর সেই স্পর্শ। অরু কোনো রকমে উঠে আর দাঁড়ালো না, এক দৌড়ে রান্নাঘরে চলে গেল। রেখে গেল আশ্চর্য তন্ময়কে একা। তন্ময় দীর্ঘক্ষণ সেভাবেই বসে থাকলো। কিছুক্ষণ তার শ্বাস প্রশ্বাসও যেন চলাচল হতে বিরত ছিল। মস্তিষ্ক সচল হতেই দীর্ঘশ্বাস ফেলল। গলাটা শুকিয়ে এসেছে, পানি খাওয়া দরকার। ভেতরটা এমন শব্দ করছে কেন? মনে হচ্ছে তার এই দ্রুত বেগে চলা হার্টবিট পুরো এলাকা শুনতে পাবে। এখানে আর বসাই যাবে না। মুহূর্তেই উঠে নিজের রুমে চলে এলো। সোজা বারান্দায় গিয়ে দাঁড়ালো। দম বন্ধ হয়ে আসছিল। প্রকৃতির বাতাস দীর্ঘক্ষণ উপভোগ করেই শান্ত হলো যেন সব। তারপর নিজের পায়ের দিকে নজর রাখলো। ইচ্ছে করছে পাটা ভেঙে ফেলতে। তখন কেন এমন বিশ্রী কাজটা করলো? অরু নিশ্চয়ই ভয় পেয়েছে। হাইপার না হয়ে পড়ে মেয়েটা। ওর বয়স কম। এসব ওকে অপ্রস্তুত করতে পারে। ওর খারাপ লাগতে পারে। তন্ময়ের নিজের ওপর বেশ রাগ হয়েছে, ভীষণ। ঈদের দিন বিকেল বেলায় বাড়ির বাচ্চাদের নিয়ে তন্ময় বেরোয়। এবারও ব্যতিক্রম হলো না। বিকেলের দিকে সবাইকে নিয়ে তন্ময়ের বেরোনো হয়েছে ৩০০ ফিটের উদ্দেশ্যে। জায়গাটা অন্য সময়ে নিরিবিলি হলেও আজ বেশ কোলাহলপূর্ণ, মানুষের ভিড়। ওখানে ওরা বাচ্চারা একটু ঘুরছে, খেলছে, ছবি তুলছে। ঘুরে ফিরে যখন শাহজাহান বাড়ির সামনে পৌঁছালো তাদের গাড়িটা, তখন রাত্রে ৯টা বেজেছে। তন্ময় গাড়িটা আকাশের হাতে দিয়ে বেরোলো। আকাশ গাড়ি ড্রাইভ করে ঢুকছে গেটের ভেতর। অরু গেল না, দাঁড়িয়ে আছে ঘাটতেরামি করে। তন্ময় নির্বিকারভাবে বলল, এখানে দাঁড়িয়ে? প্রশ্নটা যেন এক বড় শাস্তি হয়ে গেল অরুর জন্য। ওর মুখের অবস্থা অবর্ণনীয়। আধার রাতের চেয়েও আধার করে রেখেছে। অভিমানী দৃষ্টিতে আরেকটি বার চেয়ে ধীরে ধীরে এগোচ্ছে গেটের দিকে। যেতে নিয়ে ফিরে ফিরে তাকাচ্ছেও। তন্ময় অপেক্ষা করলো ওর ঢোকার। অরু গিয়েও যাচ্ছে না। তন্ময় চোখ মুখ শক্ত করতেই মেয়েটা দৌড়ে ঘরে ঢুকে গেল। দেখেছো কাণ্ড এই মেয়ের? তন্ময়ের ভালো ব্যবহার যেন ওর পছন্দই না। ওর সাথে কঠিন না হলে মোটেও কথাবার্তা আজকাল শোনানো যায় না। বাড়িটার দিকে চেয়ে তন্ময় হাঁটা ধরল সামনে। গলির মাথায় এসে পৌঁছাতেই তার পা জোড়া থেমে গেল। সামনে মোস্তাফা সাহেব দাঁড়িয়ে আছেন গম্ভীর মুখে, হাত জোড়া পিঠের পেছনে দাম্ভিকভাবে রাখা। এখনো পরনে তন্ময়ের কিনে দেওয়া পাজামা পাঞ্জাবি। তন্ময় হাসলো। এগিয়ে গিয়ে বাবার পাশ ঘেঁষে সে চায়ের দোকানটায় বসলো। মোস্তাফা সাহেব মুহূর্তে নরম হলেন তুলোর মতন। নিজেও এগিয়ে গেলেন ছেলের পেছন পেছন, গিয়ে বসলেন পাশেই। মোস্তাফা সাহেবই একসময় গলা ঝেড়ে গম্ভীর স্বরে বললেন, কেউ একজন নিজে তো আমার টাকায় কিছু ব্যবহার করছে না, বোনকেও শিখিয়ে দিয়েছে ব্যবহার করতে না। নিজের টাকায় নাকি চলবে। তাহলে আমার এত টাকা পয়সা কামানোর মানে কি দাঁড়ালো? তন্ময়ও বাবার সুরে সুর মেলালো। কেউ একজনকে জানানো হলো, আমার বোনকে আমি শিখিয়ে পড়িয়ে দেইনি, ও যা করছে নিজে থেকেই করছে। আর কেউ একজনকে এত চিন্তা হলে নিজের ভাইজিকে আমার হাতে তুলে দিতেই তো পারে। তাহলে তো আর কোনো সমস্যা দাঁড়াচ্ছে না। মোস্তাফা সাহেবের কণ্ঠ থেকে আগুন উছড়ে পড়ছে। কেউ একজনের নজর আমার ভাইজির উপর কেন থাকে? লজ্জা শরম কিছুই নেই নাকি? বোনের মতন যে বড় হয়েছে তার দিকেই নজর। ছি! তন্ময় এক্ষেত্রে নির্বিকার। আমি শাহজাহান তন্ময় তো আর এভাবে পাগল হইনি। আমাকে পাগল বানানো হয়েছে। কেউ একজনের ভাইজিই তো বানিয়েছে। এত সমস্যা হলে নিজের ভাইজিকে আটকে কেন রাখতে পারে না? আমার কাছে কেন আসে? বলতে বলতে তন্ময় চায়ের কাপটা মোস্তাফা সাহেবের হাতে ধরিয়ে দিল। মোস্তাফা সাহেব থমথমে মুখে চেয়ে চুমুক বসালো। আর একটি শব্দ উচ্চারণ করলেন না। ছেলে তার শোধরাবার নয়, তিনি বুঝে গেছেন। তন্ময়ও কিছু বলল না। দুজন নির্বিকারভাবে পাশাপাশি চা খাচ্ছে। চাটা শেষ করে মোস্তাফা সাহেব হন করে হাঁটা ধরলেন বাড়ির পথে। তন্ময় মুচকি হেসে চেয়ে আছে। মোস্তাফা সাহেব বাড়ির ভেতর ঢুকতেই তন্ময় হাঁটা ধরল। আড়ালে তন্ময়কে যেতে দেখলেন মোস্তাফা সাহেব। বুকটা ভার হয়ে আছে ভদ্রলোকের। তন্ময় ঈদের ছুটি কাটালো 9 দিন। 9 দিন পর টানা 5 দিন অফিসে ব্যস্ত ছিল সে। সেই ব্যস্ততা কাটিয়ে উঠতে না উঠতেই টানা 3 দিনের জন্য কোম্পানির প্রেসিডেন্টের সাথে বিজনেস ট্যুরে যেতে হলো। যাওয়ার সময় তন্ময় সাবিহাকে ফ্ল্যাটে রেখে গেল। তার অনুপস্থিতিতে যেন মায়ের দেখাশোনা করে। 3 দিনের ট্যুর শেষে ফিরেছে আজ রাত 1টা 30-এ। কোনো রকমে গোসল সেরে খেয়ে ঘুমোতে এলো। ঘুমানোর আগ মুহূর্তে ফোন চেক করলো। নিত্যদিনের মতো অরুর কিছু অদ্ভুত মেসেজ আনসিন হয়ে আছে। কি রিপ্লাই দেওয়া যায় সেই মেসেজের সে আজও বুঝে পেল না।
ওর যত সব অদ্ভুত রকমের মেসেজ, হয় এই একটা ফুলের ছবি তুলে পাঠাবে, না হয় পাখির, না হলে আকাশ, না হলে হাতের, সব উল্টোপাল্টা মেসেজ, কোনো অর্থই নেই। তন্ময়ের ভালো লাগে, সে দেখেও ঘুরে ফিরে, কিন্তু রিপ্লাই দেওয়ার মতন ভাষাই খুঁজে পায় না। আপাতত ভীষণ ক্লান্ত, অগত্যা ফোন রেখে শুয়ে পড়ল। চোখ জোড়া বুঝতেই অরুর হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠল। অনেক দিন ধরেই মেয়েটাকে দেখছে না, কিছুদিন চোখের সামনে না এলেই তার অশান্তি লাগে, শূন্যতা অনুভব হয়। দুদিন ছুটি আছে, তন্ময় ভেবে রাখলো কাল অরুর কলেজে যাবে। ওর কলেজ ছুটি হয় যেহেতু দুপুর 12টায়, তন্ময় 12টার দিকে পৌঁছে যাবে ওকে কলেজ থেকে পিক করতে, লাঞ্চ করতেও নিয়ে যাবে। পরদিন ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। তন্ময় বেলা করে উঠেছিল, ঘড়ির কাঁটা ধরে বৃষ্টির মধ্যেই পৌঁছেছে অরুর কলেজের সামনে। কলেজের গেট বন্ধ, সম্ভবত ছুটি হয়নি। এই কলেজের সামনেই একটা কফি শপ আছে। তন্ময় শপের ভেতর ঢুকে বসেছে এক কোণে, সেখান থেকে অরুর কলেজের গেটটা দেখা যাচ্ছে। কাচের টেবিলে রাখা মেনুটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে রেখে দিল। একজন অল্প বয়সী ওয়েটার এসে কি প্রয়োজন জানতে চাইলে তন্ময় রেগুলার কফির অর্ডার করলো। কফি আসতে সময় নিল না, কিছুক্ষণের মধ্যেই দিয়ে গেল। তন্ময় ফোনে তাদের কোম্পানির ওয়েবসাইট দেখতে দেখতে কফিতে চুমুক বসাচ্ছিল। এই সময় আর চোখে দেখলো কলেজের গেট খুলে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা দল বেঁধে বেরোচ্ছে, কেউ ভিজে ভিজে, কেউ বা ছাতা মাথায় নিয়ে। তন্ময় উঠে দাঁড়ালো, কাউন্টারে বিল মিটিয়ে বেরোলো। ছাতার সেলফে রাখা ছাতাটা তুলে নিল হাতে, রাস্তা পেরোলো। তন্ময় না দেখেই কল্পনা করে নিতে পেরেছে অরু বৃষ্টিতে ভিজছে। হলোও তাই, ও যখন বেরোলো ভিজে একাকার। ওর সাথে রয়েছে মার্জি, দুজন কিছু একটা নিয়ে হাসছে। অরু পারছে না মার্জির গায়ে ঢলে পড়তে। ওকে বারবার করে তন্ময় বলেছে সাদা কলেজ ড্রেস পরে রাস্তাঘাটে ভিজতে না। কথা শোনে এই মেয়ে? মার্জি হঠাৎ করে সামনে তাকালো, তন্ময়কে দেখে কিছুটা চমকে উঠল। পরপর অরুকে খোঁচা মেরে হাতের ইশারায় দেখালো। অরু ভুরু উঁচিয়ে তাকাচ্ছে। তন্ময়কে দেখা মাত্র ওর চোখ জোড়া জলজল করে উঠল। মার্জি কে? ওকে যেন চেনেই না। ওকে ফেলে এক দৌড়ে তন্ময়ের সামনে চলে এলো, বোকার মতন হেসে বলল, কখন এসেছেন তন্ময় ভাই? অনেকক্ষণ অপেক্ষা করছেন? আমাকে ডাকলেই তো পারতেন। তন্ময় চোখ রাঙালো, তোকে না বলেছি বাইরে না ভিজতে? বলতে বলতে তন্ময় হাতের ছাতাটা অরুর মাথার ওপর ধরল, ছাতা দিয়ে আড়াল করলো ওর ভেজা শরীর। অরু ফটাফট নিজের ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে তন্ময়ের হাতে ধরিয়ে দিল, বলল, আর ভিজবো না, প্রমিস। ওর প্রমিসের গুল্লি মারে তন্ময়। ওর প্রমিস কোনো কিছুর কাতারেই পড়ে না। ওর জন্য তন্ময়ের ধমকই ঠিক আছে। ডান হাতে ছাতা এবং বাম হাতে অরুর কলেজ ব্যাগটা নিয়ে তন্ময় হাঁটছে। বৃষ্টি তখনও ঝর্ণার মতনই ঝরছে, বাতাসে দুলছে তাদের মাথার উপরে ধরা ছাতাটা। তন্ময়ের টি শার্ট প্রায় ভিজেই গেছে। হঠাৎ তার ভেজা শরীর ঘেঁষে অরু আলগোছে তার বাম হাতটা জড়িয়ে ধরল। ধরে ও নিজেই কিছুক্ষণ ইতস্তত করলো, লজ্জায় হাঁসফাঁস করলো। মাথা তুলে তন্ময়ের দিকে তাকাতেও পারল না। অন্য সময় হলে তন্ময় হাতটা ছাড়িয়ে নিত কিংবা ওকে সরিয়ে দিত, কিন্তু আজ আর তার ইচ্ছেই করলো না। কিছুটা গিয়ে তন্ময় রিক্সা থামালো, রিক্সাওয়ালার সাথে কথা বলছিল। এমন সময় অরু তাদের মাথার উপরে ধরা ছাতাটা সরিয়ে তন্ময়ের হাতটা টেনে নামালো। অল্প ভেজা তন্ময় এবার পুরোটাই ভিজে গেল, চুলগুলো ভিজে কপালে লেপ্টে এলো। রাগান্বিত দৃষ্টিতে তাকাতেই অরু চুপসে যাওয়া গলায় আবদার করলো, বৃষ্টিতে ভিজেই যায় না, অল্প একটু রাস্তা তো। মেয়েটার সাথে তন্ময় কখনোই পেরে উঠবে না। দীর্ঘশ্বাস ফেলে ছাতাটা বন্ধ করে ফেললো, উঠে বসলো রিকশায়। তন্ময় বিশাল দেহি, ওর একাই একটা রিকশা লেগে যায়। স্বাস্থ্যবান তার শরীরে অরু পুঁটি মাছ। তন্ময় চাইলো একটু সরে বসতে, তবে আসলেই সরার মতন জায়গা নেই। স্পর্শ করেই বসতে হলো। মেঘ ডাকছে, বজ্রপাত পড়ছে। অরু ভীষণ খুশি, হাত মেলে বৃষ্টি ধরছে, হেসে হেসে আড়ে আড়ে তাকাচ্ছে। তন্ময়কে সুযোগ পেলেই একটু দেখছে। মাত্র কয়েকদিন এই মিষ্টি মুখটা দেখেনি, কিন্তু তন্ময়ের মনে হচ্ছে যেন বছর ধরেই দেখেনি। এখনো তৃষ্ণা মিটছেই না। তন্ময় হালকা কণ্ঠে জিজ্ঞাসা করে, পড়াশুনো কেমন চলছে? অরু ঝটপট জবাব দেয়, ভালো না। আমি কাল থেকে পড়তে আসি, বাসায় টিচার রাখা হয়নি। অরু মিনমিনে গলায় বলে, তাদের পড়ানো আমি বুঝি না। তন্ময় নির্বিকার থাকতে চেয়ে বলল, আমার মুখে কি এক্সট্রা মধু আছে যে যা বলি তাই বুঝিস? অরুর মাথাটা নুইয়ে এলো, তারা আর আপনি কি এক হলেন? তন্ময়ের দৃষ্টি নরম হয়ে আসে, তবু নির্বিকার হয়ে প্রশ্ন করল, এক নয়? অরু অনেক আশা নিয়ে তাকালো,
কখনো না, আমি কাল থেকে পড়তে আসবো। আসবো তন্ময় ভাই। তন্ময় অন্যদিকে ফিরে হেসে নিল, রুক্ষ গলায় বলল, আসিস। জাবেদা বেগম জানতেন ছেলে মেয়ে দুটো ভিজে ভিজেই আসবে। হলো তাই। দরজা খুলেই দুটোকে ভেজা অবস্থায় দেখলেন। তাড়াহুড়ো করে অরুকে ওয়াশরুমে পাঠালেন। সাবিহার একটা কামিজ আর পরিষ্কার তোয়ালে ওয়াশরুমে দিয়ে এলেন। তারপর রান্নাঘরে চা বসাতে ব্যস্ত হয়ে পড়লেন। রং চা বানাবেন আদা দিয়ে, ঠান্ডা না লেগে যায় দুজনের। তন্ময় ইতিমধ্যে গোসল সেরে নিয়েছে, ট্রাউজার আর টি শার্ট পরনে। টেবিলের সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে মাথা মুছছে। এই সময় দরজায় টোকা পড়ল। তন্ময় না ফিরেও জানে অরু এসেছে, বলল, আয়। অরু মিনমিন করে বলল, বড়মা চা দিল। তন্ময় ফিরে তাকালো। এটাই যেন তার বড় ভুল, তার উচিত হয়নি তাকানো। পেছনে না ফিরে ওর হাতের থেকে কাপটা নিয়ে চলে যেতে বলা উচিত ছিল। এই যে সদ্য গোসল নেওয়া ওকে এতটা সুন্দর লাগছে তা কি সে জানে? তন্ময় অশান্ত হয়, ঝড় বয়ে যায় ভেতরে। অরু ছোট ছোট কদমে সামনে এসে দাঁড়ালো, চায়ের কাপটা এগিয়ে দিল। ওর নিজের জন্য চা নিয়ে এসেছে, সম্ভবত এখানেই বসে চা পান করবে। তন্ময় চাটা নিল, আর দাঁড়ালো না ওখানে, বারান্দার দিকে চলে এলো। অরু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। একটু পর জাবেদা বেগম এলেন তন্ময়ের ঘরে, বললেন, বাড়িওয়ালা ভাবি ডাকছেন। আমি শুনে আসছি এক্ষুনি, অরু থাকুক এখানে। তন্ময় অসহায় অনুভব করলো, বলতে চাইলো অরুকে সঙ্গে নিয়ে যেতে। পরপরই মনে পড়লো ওদের বাড়িতে অরুর বয়সী এক ছেলে আছে, তাই আর যাওয়ার সম্পর্কে কিছু বলল না। জাবেদা বেগম যেতেই অরু এলো টুকটুক করে, নীরবে এসে দাঁড়ালো বারান্দায় তন্ময়ের পাশে। বাইরে এখন টিপটিপ বৃষ্টি হচ্ছে। তন্ময় আপন মনে চায়ে চুমুক বসাচ্ছে, পাশে তাকাচ্ছে না ভুলেও। এই সময় হঠাৎ বজ্রপাত হলো কোথাও, চলে গেল বিদ্যুৎ। অন্ধকারে বৃষ্টির ধ্বনি গাঢ়ভাবে শোনালো। অরুর অন্ধকারে ভীতি আছে। তন্ময় ঝটপট ফোনের খোঁজ করতে চাইলো। অরু যেন বুঝলো না, দ্রুত তন্ময়ের দিকে চেপে গেল, ফিসফিস করে বলল, যাবেন না প্লিজ। তন্ময় আর নড়ল না, একটু চুপ থেকে জিজ্ঞাসা করলো, ভয় করছে না? অরু প্রত্যুত্তরটা স্পষ্ট শোনালো, আপনি আছেন তো। ছোট্ট একটা জবাব, অথচ এই জবাবের অর্থ বিশাল। তন্ময়ের দুনিয়াটা নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ছোটবেলা থেকেই গাড়িতে চলাফেরা করে বড় হওয়া মানুষ সে। রিক্সা করে চলাফেরা করায় তন্ময় অভ্যস্ত নয়। তার ভীষণ অসুবিধা হচ্ছে। এই মুহূর্তে একটা প্রাইভেট গাড়ি কেনার সামর্থ্য তার নেই, তবে বাইক কেনার মতন সামর্থ্য হয়েছে। তাই গতকালই বন্ধুদের নিয়ে গিয়ে কিনে ফেলেছে সাদা কালো সংমিশ্রণে বাইকটা। 4,85,000 পড়েছে। বাইকটা কিনে সঙ্গে সঙ্গে আর ফেরা হয়নি, বন্ধুদের সঙ্গে বেরোতে হয়েছে। ফিরতে ফিরতে গভীর রাত। পরদিন সকালে অফিসে যেতে হয়েছে। সন্ধে 7টায় রোজকারের মতন বাড়ি ফিরল। আজ অরুর পড়তে আসার কথা, তবে বাড়িতে ঢুকে অরুকে পেল না। মেয়েটা আগ বাড়িয়ে এসে বসে থাকে প্রতিদিন, আজ এখনো এলো না যে। সেই সময় কল এলো আনোয়ার সাহেবের। ভদ্রলোক আশাবাদী গলায় প্রশ্ন করলেন, তন্ময়, অরু কি ওইদিকে আছে? তন্ময় মুহূর্তেই সচেতন হয়, নেই, আসেনি। কি হয়েছে চাচ্চু? ও কোথায়? বাসায় নেই? ওকে পাওয়া যাচ্ছে না দুপুর থেকে। মেয়েটা কোথায় চলে গেল? তন্ময় যেন নিজেকেই চিনতে পারল না, তার কণ্ঠ আপনা আপনি বেড়ে গেল। দুপুর থেকে পাওয়া যাচ্ছে না মানে? রাতের কয়টা বেজেছে এখন? বাড়িতে এতগুলো মানুষ।